আইন তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টের কাজ আইন তৈরি করা নয়, সেটা লেজিসলেচারের কাজ, হয় পার্লামেন্ট করবে অথবা বিধানসভা করবে। সেই জন্য এটাকে ফিরিয়ে দেওয়া হলো রাজ্যের কাছে, এবং যেহেতু ইতিমধ্যেই কিছু কিছু রাজ্যে এটা রয়েছে, কাজে অন্যান্য রাজ্যদের কাছে এটা মানে পিটিশনারদের বলা হচ্ছে তারা রাজ্যে গিয়ে কথা বলুক এই ব্যাপারে। এই প্রসঙ্গে আরেকটা জিনিসও বলা দরকার, সেটা হচ্ছে যে এই সুপ্রিম কোর্টই গত বছর 29শে জানুয়ারি, অর্থাৎ 2025-এর 29শে জানুয়ারি একটা রায় দিয়েছিল। সেটাও এই গৃহ পরিচারিকা সংক্রান্ত একটা বিষয়েতে একটা ফৌজদারি মামলা হয়েছিল উত্তরাখণ্ডে। সেই উত্তরাখণ্ডের মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল। সেখানে একটি আদিবাসী কাজের মেয়ে, মানে আদিবাসী গৃহ পরিচারিকা, তার উপরে যথেচ্ছ অত্যাচার হয়েছিল এবং সেই অত্যাচারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়। সেই প্রসঙ্গটি যখন সুপ্রিম কোর্টে যায় 29শে জানুয়ারি 2025-এ, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের 4টে মিনিস্ট্রি, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল জাস্টিস, ল অ্যান্ড জাস্টিস এবং আরেকটা মিনিস্ট্রি, 4টে মিনিস্ট্রিকে ডিরেক্টিভ দেয়, আদেশ দেয় যে তোমরা একটা জয়েন্ট কমিটি তৈরি করো এই 4টে মিনিস্ট্রি থেকে, এবং সেই জয়েন্ট কমিটি একটা পথরেখা বলে দিক যে কিভাবে গৃহ পরিচারিকাদের শুধুমাত্র ন্যূনতম মজুরি নয়, তাদের গৃহ পরিচারিকাদের মানে সংজ্ঞা, গৃহ পরিচারিকাদের মালিকের সংজ্ঞা, গৃহ পরিচারিকাদের ট্রেড ইউনিয়নের যে অধিকার, গৃহ পরিচারিকাদের কাজের মর্যাদা সংক্রান্ত যেসব অধিকার, গৃহ পরিচারিকাদের অন্যান্য জনকল্যাণ সংক্রান্ত, সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত যত বিষয় আছে, এই সমস্ত বিষয়ে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করুক। এইটা ছিল 2025-এর 29শে জানুয়ারি। সেই কমিটিটা কিন্তু অদ্ভুতভাবে যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টে কমিটি বলে দিয়েছে যে কোনো রকম নতুন আইন তৈরি করার দরকার নেই। আমরা যে ন্যায় সংহিতা আমরা যে লেবার কোড বানিয়েছি 4টে, সরকার যেটা বানিয়েছে, সেই লেবার কোডে এইসব বিষয়ে সব ব্যাপারেই কথা বলা আছে। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা এই যে লেবার কোডে কিন্তু শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি কোডে গৃহ পরিচারিকাদের বিশেষভাবে উল্লেখ আছে। অন্যান্য 3টে কোডে কিন্তু গৃহ পরিচারিকা কথাটির কোনো উল্লেখ নেই। কাজেই সরকারের দিক থেকে, কেন্দ্রীয় সরকারের দিক থেকে যে কমিটিটা হয়েছিল, তারাও কিন্তু একটা অত্যন্ত হতাশাব্যঞ্জক মানে রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টকে, এবং সেটার ভিত্তিতে আমি কথা বলবো না, কারণ রায়ের মধ্যে সেটাকে ভিত্তি করা নেই, কিন্তু সেটাও একটা এই সুপ্রিম কোর্টের এই মনোভাবকে এবং এই রায়কে প্রভাবিত করেছে বলেই আমার মনে হয়েছে। এরকম একটা রিপোর্ট যেখানে মানে এতগুলি বিষয়ে তাদেরকে ভাবতে বলা হয়েছিল, সেই বিষয়ে তারা একটাই রিপোর্টে বলেই দিল যে আমাদের নতুন কিছু করার নেই, সবই আমাদের লেবার কোডগুলোতে, 4টে লেবার কোডে আছে। এখানে যেটা আরো একটা জিনিস বলা দরকার, সেটা এই যে একথা ঠিক যে অনেকগুলি রাজ্যে, প্রায় 12-13টা রাজ্যে অন্তত আমি যতটুকু খবর বা জানি, মানে মিনিমাম ওয়েজের যে নোটিফিকেশনটা বেরোয় গেজেটে, অর্থাৎ সরকার যে ন্যূনতম মজুরি ঠিক করে, বিভিন্ন পেশায় যে ন্যূনতম মজুরি ঠিক করে, তার মধ্যে গৃহ পরিচারিকাদের ন্যূনতম মজুরির কথাটা আছে, এটা কোনো সন্দেহ নেই। তার মধ্যে ঝাড়খণ্ড আছে, তার মধ্যে উড়িষ্যা আছে, পূর্ব দিকের রাজ্যগুলির, দক্ষিণ ভারতের রাজ্যগুলি আছে, আবার পশ্চিমে মহারাষ্ট্রেও আছে। এবং এর সঙ্গে কিছু কিছু বিষয়েতে একথাও বলা আছে যে আনঅর্গানাইজ সেক্টর সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট 2008, যেটা একটা কেন্দ্রীয় আইন, সেই আইনের যে সুযোগ সুবিধাগুলি সোশ্যাল সিকিউরিটির, সেটাও গৃহ পরিচারিকাদের জন্য প্রযোজ্য বলে একথাও কিন্তু বলা আছে। অর্থাৎ কিছু রাজ্য এ ব্যাপারে আইন একটা তৈরি করেছে এবং কিছু রাজ্য সেই আইনটাকে মানে অন্তত নোটিফাই করেছে, এই পর্যন্ত হয়েছে। পশ্চিমবঙ্গে সেটা তো হয়নি। পশ্চিমবঙ্গে 2018-তে গৃহ পরিচারিকা সমিতি একটা ট্রেড ইউনিয়নের স্বীকৃতি পেয়েছিল 2018 সালে, এবং সেই ট্রেড ইউনিয়নের স্বীকৃতিটা সম্প্রতি, কতটা সম্প্রতি আমি ঠিক তারিখটা মানে দেখে বলতে হবে, সম্প্রতি সেটা যেটা রঞ্জিত বাবু বললেন, সরকার প্রত্যাহার করে নিয়েছে, যে এখানে মালিক পক্ষ কে সেটা বোঝা যাচ্ছে না। এখানে যেটা বলা দরকার যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র যে গৃহ পরিচারিকাদের এই পরিস্থিতি তা নয়, পশ্চিমবঙ্গে আশা কর্মীরা আজকে আন্দোলন করছেন, পশ্চিমবঙ্গে 1-2 বছর আগে মিড ডে মিল কর্মীরা আন্দোলন করেছেন,
এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলেই কিন্তু গৃহপরিচারিকাদের আন্দোলন হয়েছে, আশাকর্মীদের আন্দোলন হয়েছে ইত্যাদি। এই ধরনের আন্দোলন মেয়েদের যে সমস্ত সংগঠন আছে, মেয়েদের পেশাগত যে সমস্ত সংগঠন আছে, পেশাগত বলতে গৃহকর্মী, আশা ওয়ার্ক কর্মী, মিড ডে মিল কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ইত্যাদি যে সমস্ত পেশাগতভাবে সংগঠন আছে, তারা বিভিন্ন সময়ে এই ধরনের দাবিতে আন্দোলন করেছেন। কিন্তু স্বীকৃতির জায়গাতে সত্যি কথা বলতে আইনগতভাবে কিছুকে এগিয়েছে কয়েকটা রাজ্যে, তার বেশি কোথাও কিছু এগোয়নি। যেটা আরো একটা বড় বিষয় সেটা হচ্ছে যে ধরুন আমাদের দেশে তো মানে ৭৫-৭৬ বছর হয়ে গেল, কাজে আমরা তো এখন এটুকু জানি যে আমাদের দেশে আইনের দৌড় কতটুকু। হ্যাঁ, একটা সময়তে আমরা ভেবেছিলাম ৫০-এর দশকে, সেটা হচ্ছে যে ভালো ভালো আইন তৈরি করতে পারলে সমাজটাও বদলাবে। দেশের ইতিহাস প্রমাণ করেছে যে আইন ভালো ভালো তৈরি করলে সমাজটা বদলায় না। খুব কম উদাহরণ আছে যাতে বলা হয়েছে যে আইনের দৌলতে সমাজের খুব বড় রকমের পরিবর্তন হয়েছে। উদাহরণ বলা যাক একটা দুটো, অন্তত আজকের আলোচনার পরিপ্রেক্ষিতটা যাতে বোঝা যায়। ১৯৬১ সালের আইন, সেটা হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, অর্থাৎ পণ নিবারণ আইন। ডাউরি কি কমেছে? কমেনি। হিন্দু মহিলাদের জমির সম্পত্তির অধিকারের আইন ১৯৫০-এর দশকেই হয়েছিল, সেটা আবার ২০০৫ সালে গিয়ে আরো জোরালো করা হয়েছে। তারপরেও ২০ বছর কেটে গেছে, বাস্তবে তফাৎ কিছু হয়নি। রেপ আইনে শাস্তির ব্যাপারটা হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু রেপ আইনের ফলে মানে ধর্ষণ কমেছে এ কথা আদৌ বলা যাচ্ছে না। কাজেই এইটার ব্যাপারেও জিনিসটা সেটা এই যে আইন সরকার করে দেবে দরকার আছে, কোনো সন্দেহ নেই। কারণ আইনটা একটা প্রতিরক্ষা যোগায়, অর্থাৎ আমার একটা মানে কোনো রকম প্রতিবাদের একটা ভিত্তি থাকে যে আইনে জিনিসটা আছে, অর্থাৎ আইন সিদ্ধ জিনিসটা হয়, অর্থাৎ এই প্রতিবাদটা তাহলে আইন সিদ্ধ হয়। এই পর্যন্ত আইনের দৌড় আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমরা ভাবি যে আইন করার ফলে ওই যে ১২-১৩টা রাজ্য সেখানে সত্যি সত্যি মানে ন্যূনতম মজুরি পেতে শুরু করেছে গৃহকর্মীরা, সেটা একদম ভুল হবে। সেখানে কোথাও ন্যূনতম মজুরি পায়নি। সেটা করতে গেলে সমাজে একটা সংস্কারের কাজ করতে হয়, যে সংস্কারের কাজটা খুব একটা সহজ নয়, বরং আইন তৈরি করার চেয়ে অনেক বেশি কঠিন কাজ সেটা। এবং সেই কাজটা আমাদের দেশের রাজনীতিতে আদৌ হয়নি। রাজনীতির চেহারাটা এমন হয়ে গেছে যে রাজনীতি সত্যি সত্যি সমাজ সংস্কারের কথা খুব বেশি বলেনি। আমাদের দেশের ধরুন গৃহপরিচারিকাদের কথাতেই যদি ফেরত আসি আমি, এখানের মালিক বলতে তো পরিষ্কার সেটা আমরা আমাদের মতো মানুষরা যারা গৃহপরিচারিকা রাখতে পারেন তারাই পৃথিবী ভারত, এবং সেটা পশ্চিম সারা দেশে। প্রথম কথা, সারা দেশে গৃহপরিচারিকাদের সংখ্যাটা কত সে বিষয়ে খুব সুস্পষ্ট তথ্য নেই। যে সার্ভেটা হয়েছিল, যে সেটা ২০১১-র পরে একটা সার্ভের মতো, না সরি ভুল বললাম, ২০২১-এ একটা সার্ভে করার চেষ্টা হয়েছিল। সেই সার্ভে থেকে খুব পরিষ্কারভাবে খুব সঠিক তথ্য না বেরোলেও একটা অ্যাপ্রক্সিমেট তথ্য বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে যে গৃহপরিচারিকাদের সংখ্যাটা মোটামুটি ভাবে মানে 42 মিলিয়ন, অর্থাৎ ৪,২০,০০,০০০ মতো এরকম আর কি। হ্যাঁ, তো কাজেই অথবা আমি কি ভুল বললাম, আমি ১ মিনিট দেখে বলছি। কিন্তু ওখানে ডেফিনিশনটা একটু মজা আছে। ডেফিনিশনটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আইএলওর যে ডেফিনিশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে ডেফিনিশন, সেখানে গৃহপরিচারিকা বলতে বোঝায় যারা অন্তত ৮ ঘন্টা কাজ করেন এবং যারা লিভ ইন গৃহপরিচারিকা, অর্থাৎ বাড়িতেই থেকে ২৪ ঘন্টা থেকে কাজ করেন। কিন্তু সিংহভাগ গৃহপরিচারিকা ভারতবর্ষে কিন্তু ৮ ঘন্টার নয়, একটা বাড়িতে ৮ ঘন্টা করেন না, এবং লিভ ইনও নয়। তারা সব থেকে বেশি যেটা, সেটা পার্ট টাইম গৃহপরিচারিকা, অর্থাৎ একটা বাড়িতে নয়, ৩টে ৪টে ৫টা ৬টা বাড়িতে তারা কাজ করেন। কাজেই ডেফিনিশনের একটা সমস্যাও কিন্তু সেখানে রয়েছে। সেটাকেও যদি ধরে নিই তাহলে গৃহপরিচারিকাদের সংখ্যাটা আরো অনেকটা বেশি হবে। এই যে এত বড় একটা গৃহপরিচারিকাদের সংখ্যা, এবং এখানেও পরিষ্কারভাবে বেরিয়েছিল যে ৯৫ থেকে ৯৮ এরা কিন্তু মহিলা, অর্থাৎ এটা মূলত মহিলাদের পেশা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ধরনের পেশাতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য শুধু ন্যূনতম মজুরি আইন করে আমি বেঁধে দিলাম প্রতি বছর,
তাতে খুব একটা যে অবস্থার বদলাবে তা তো হবে না। অবস্থা বদলাতে গেলে যেটা আমাদের সমাজের যেটা প্রধান, মানে আমরা রাষ্ট্রকে দোষ দিই, দোষ দেওয়ার যথেষ্ট কারণও আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ততটা পরিমাণে আমরা সমাজটাকে দোষ দিই না, এবং সমাজটাকে দোষ দেওয়ার দরকার আছে। এবং সমাজটার যে মানে অবক্ষয়ী চেহারা আছে, সমাজটার মধ্যে যে ধরনের জাতিগত এবং পিতৃতন্ত্রগত প্যাট্রিয়ার্কি এবং কাস্ট সমাজের মধ্যে জুড়ে রয়েছে, সেইখান থেকে দেখতে গেলে দেখা যায় যে গৃহপরিচারিকাদের শুধু যে ন্যূনতম মজুরি মানে সুনিশ্চিত করতে হবে তা তো নয়। গৃহপরিচারিকাদের যে শ্রমের মর্যাদা, যে গৃহে তারা কাজ করছেন, যে বাড়িতে তারা কাজ করছেন, সেই বাড়িতে তারা সমান পরিমাণে যে মর্যাদা যে কোনো শ্রমিকের পাওয়ার কথা, সেটা তারা পাচ্ছেন কিনা, সেইটা তো দেখার ভীষণভাবে প্রয়োজন আছে। এবং সেটা শুধু আইন করে হবে না, সেখানে একটা বড় রকমের মানে আন্দোলনের প্রয়োজন আছে। এবং এই আন্দোলনের জায়গাতে যেটা করতে হয় সেটা হচ্ছে যে গৃহপরিচারিকাদের আন্দোলনের দুটো বড় দিক আছে। একটা দিক যেটা রাষ্ট্রের দিকে তাকানো, সেটা হচ্ছে যে রাষ্ট্র আমাকে কি কি অধিকার স্পষ্টভাবে লিখে দিচ্ছে অথবা দিচ্ছে না। আরেকটা দিক হচ্ছে সমাজের দিকে তাকানো, সেটা হচ্ছে সমাজটাকেও অন্তত পরিষ্কার করে বলা যে আমরা আসলে কিন্তু শ্রমিক। আমার মনে আছে আমি মানে যখন ব্যাঙ্গালোরে মানে থাকতাম আর কি, এই মুহূর্তে তো থাকি না, কিন্তু যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন ব্যাঙ্গালোরে 4টি গৃহপরিচারিকাদের ইউনিয়ন আছে, 4টি ইউনিয়ন। সেই 4টি ইউনিয়ন এক বাক্যে একটা আওয়াজ তুলেছিল যে আমরা যদি শ্রমিক হই, যেহেতু ন্যূনতম মজুরি আইনটা হয়ে গেছে ওখানে, তাহলে আমাদের বোনাস দিতে হবে, আমরা বোনাসের আওতায় আসি। তখন একটা ক্যাম্পেইন নানা কলেজ ছাত্রছাত্রী সিভিল সোসাইটির সংস্থারা তারা তৈরি করেছিল, যেখানে তারা অ্যাপার্টমেন্টগুলোতে গিয়ে আন্দোলন নয়, একটা প্রচার তৈরি করেছিল যে আপনারা কি বোনাস দিতে রাজি। তাতে খুব যে একটা সাড়া পাওয়া গিয়েছিল তা নয়, কিন্তু একটা শুরুয়াত তো হয়েছিল, সেটা একটা বড় জিনিস। কিন্তু অন্য আরেকটা দিকও সেখানে তৈরি হয়েছিল, সেটা একটা বড় কাজ, সেটা অ্যাকচুয়ালি সফল হয়নি কিন্তু হওয়া দরকার। সেটা এই যে ব্যাঙ্গালোরের মতো, ফর এক্সাম্পল, এটা কলকাতায় অতটা হয়তো প্রযোজ্য নয়, কিন্তু আজকাল প্রযোজ্য হওয়ার দিকে যাচ্ছে, যেখানে খুব বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে, সেখানেতে সিকিউরিটি গার্ড এবং গৃহ পরিচারিকাদের জন্য পর্যাপ্ত বিশ্রাম ঘর এবং গৃহ পরিচারিকাদের বাচ্চাদের জন্য সেখানে একটা ক্রেশের মতো ব্যবস্থা, অর্থাৎ যেখানে বাচ্চারা থাকতে পারবে কয়েক ঘন্টা এবং পালা করে মহিলারা ডিউটি দিতে পারবেন, এটা মিউনিসিপাল আইনের মধ্যে আনা দরকার। মিউনিসিপাল আইন তো বাড়ি তৈরি করতে গেলে তার পারমিশন নিতে হয়, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করতে গেলে তার সেখানেতে টয়লেটের ব্যবস্থা কি আছে, জল নিকাশি ব্যবস্থা কি আছে, এগুলো সমস্ত ব্যাপারে মিউনিসিপ্যালিটির পারমিশন লাগে। মিউনিসিপাল আইনে এই পরিবর্তনটা আনা যায় কিনা সে নিয়ে একটা কথাবার্তা শুরু হয়েছিল। এটা কিন্তু মাদ্রাজেও শুরু হয়েছিল, কিন্তু কোথাওই সফল হয়নি। অর্থাৎ হাউজিং লবি, মানে যেটা হাউজিং প্রপার্টি লবি, যারা বড় বড় হাউজিং কমপ্লেক্স তৈরি করেন, তাদের চাপে মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলো কিন্তু এটুকু করতে পারেনি যে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে 700 অ্যাপার্টমেন্ট আছে, সেখানে কিছু না হলেও অন্তত 600 গৃহপরিচারিকা আসছেন, প্রতিদিন কাজ করছেন, তাদের জন্য একেবারে নিচের তলায় বা কোথাও একটা বিশ্রাম গৃহ এবং সেখানে বাচ্চাদের তাদের রাখা, যেখানে তারা কাজ করতে পারবেন বাচ্চাদের রেখে, সেই ব্যবস্থাটা মিউনিসিপ্যাল আইনের মধ্যে কেন থাকবে না? এই ধরনের বেশ কিছু জিনিস তোলার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গের যেটা বলা মানে প্রয়োজন, যে সেটা হচ্ছে যে স্বপ্না ত্রিপাঠীদের মতো এরা যারা এই আন্দোলনটি ক্রমশ গড়ে তুলছেন, এটার একটা ব্যাপক প্রচারের প্রয়োজন আছে। এবং কি ধরনের অমর্যাদা তারা প্রতিনিয়ত অভিজ্ঞতায় পান, যে তাদের কাহিনী শোনারও প্রয়োজন আছে। এবং সেই অমর্যাদার তো আমরা চারপাশেই দেখেছি যে ঘরের বাথরুম ব্যবহার করতে দেওয়া হয় না, খেতে দেওয়া হয় না, তার জলের গ্লাস, কাঁচি, তার চায়ের কাপ থেকে শুরু করে আরো অনেকগুলি ধরনের অমর্যাদার প্রতিফলন কিন্তু দেখা যায়। এবং সেটা আমাদের দেশের যে জাতিগত মানে ছাড়া, সমাজের যে জাতিগত ছাড়া, সেখান থেকেই এটা প্রতিফলিত হয়। এটা কিন্তু মানে আমি একটা নিজের অভিজ্ঞতার কথা এখানে বলতে চাই, আমি সেটা সত্যি সত্যি গৃহ পরিচারিকাদের সংক্রান্ত বলেই বলতে চাই। আমি যখন প্রথমবার চীন দেশে গিয়েছিলাম, সেটা 1986 সাল, আজ থেকে 40 বছর আগে প্রায়।
আমি যে বাড়িটিতে ছিলাম সেটি একটি মানে ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করেন একজন চীনা নয় টিবেটান একজন মানে মানুষ, তাদের পরিবারের বাড়িতে ছিলাম। সেখানে একজন বয়স্ক মহিলা ছিলেন, তিনি যে গৃহ পরিচারিকা সেটা আমার চিনতে বা বুঝতে 48 ঘন্টা সময় লেগেছে। আমাদের দেশে কোনো বাড়িতে গৃহ পরিচারিকাকে চিনতে 10 সেকেন্ডও লাগে না। তার মূল কারণটা হচ্ছে আমাদের সমাজের চেহারাটা। আমরা প্রতিনিয়ত বুঝিয়ে দিই যে তোমরা সমান নও। যে দেশগুলি, এটা আমি শুনেছি, এটা কিন্তু জাপানেও, আমি মানে যেহেতু একসময়তে শিল্প জগতের সঙ্গে যুক্ত ছিলাম, সব দেশগুলির কথা জানি, বিশেষ করে ইলেকট্রনিক শিল্পের সঙ্গে যুক্ত ছিলাম বলে সেখানে কিন্তু এটুকু দেখেছি, যেটাকে আমরা এক কথায় সামাজিক সোশ্যাল ইকুয়ালিটি বলি অথবা সোশ্যাল জাস্টিস বলি, এই দুটো বিষয়ই কিন্তু এই দেশগুলো আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে এই জন্য যে তার অনেক ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যায় আজকে যাব না, সেগুলো অনেক একটা ঐতিহাসিক তথ্যগত ব্যাখ্যা থেকে কেন সেটা এগিয়ে। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমাদের সমাজের একটা বড় দূষণ, এটাকে একটা সামাজিক দূষণ বলবো, এটা পরিবেশগত দূষণ নয়, সমাজের দূষণ হচ্ছে যে আমরা গৃহ পরিচারিকা, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল ওয়ার্কার, পৌরকর্মী যারা আমাদের জঞ্জাল সাফাই করেন, এদেরকে সমাজের অপরিহার্য অত্যাবশ্যকীয় পরিষেবা বলে আমরা গণ্য করি না। এবং এরা যে সমাজের অপরিহার্য অঙ্গ, এদের শ্রমটা যে সমাজের অপরিহার্য অঙ্গ, এই বোধটা আমাদের সমাজে তৈরি হয়নি। আমরা এদেরকে একটা দাসের দৃষ্টিতে দেখি, স্লেভের দৃষ্টিতে দেখি। হ্যাঁ, মানসিকতা, একেবারে মানসিকতার পরিবর্তন দরকার। আইন আদালত সবকিছুই ঠিক আছে। আইন আদালত অনেক প্রোগ্রেসিভ হতে পারে, এখন তো আইন আদালত অনেকটা প্রোগ্রেসিভ অতটা নেই, সেটা দুঃখের বিষয়, হতাশার বিষয়। কিন্তু একটা সময় আমাদের আইন আদালত অনেক বেশি প্রোগ্রেসিভ ছিল, আজ থেকে বেশ কিছু বছর আগেই ছিল, বেশি দিনের পুরনো কথা নয়। তা সত্ত্বেও কিন্তু সত্যি সত্যি সমাজটা যদি না মানে বদলাতে শুরু করে, তাহলে আইনের জোর দিয়ে খুব বেশি দৌড়ানো যাবে না, খুব বেশি এগোনো যাবে না। এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বাস্তবতা, সোফিয়া।